হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবার ছুটি অনেক ভালো কাটছে। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের ক্লাসটি শুরু হচ্ছে ইতিহাসের অতীত ও ঐতিহ্য এই বইটির 9 নম্বর চ্যাপ্টারের ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এই চ্যাপ্টারটি থেকে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে বলছে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীন হলো ঠিক, কিন্তু একদিকে ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ যেমন পাওয়া গেল, তেমনি পাওয়া গেল দেশ ভাগের যন্ত্রণা, অর্থাৎ ভারতবর্ষ ভেঙে দু টুকরো হয়ে গেল। এবার দেখো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শাসন কার্যের সুবিধার জন্য একটি সংবিধান রচনার উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। সেই সংবিধানটি 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে গ্রহণ করা হয়। পরের বছর 26শে জানুয়ারি স্বাধীন ভারতে কার্যকর হলো সেই সংবিধান। তোমাদের মনে প্রশ্ন, সংবিধান কি? দেখো, সংবিধান বলতে বোঝায় কতকগুলি আইনের সমষ্টি, অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্যই সংবিধান থাকে। এই সংবিধানে সমস্ত দেশ পরিচালনার জন্য আইনগুলি থাকে। তারপরে দেখো, যেইগুলি এই ক্লাসটিতে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলি বা পাঠ্য বিষয়টিতে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই কটি কথাই আমরা আলোচনা করব। পুরো টেক্সট বইটি আমরা পড়ব না। দেখো তাহলে, পরে দেখো 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। দেখো, 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়, অর্থাৎ পরাধীন ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদ কি? এই গণপরিষদ হলো সংবিধান রচনার জন্য যে প্রতিষ্ঠান, সেটি হলো গণপরিষদ। এই গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখো, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। কত সাল? 1950 সাল, অর্থাৎ স্বাধীনতার কয়েক বছর পর ভারতকে কি বলা হয়? সাধারণতন্ত্র। তাই ওই দিনটিতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়, অর্থাৎ 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালিত হয়, তোমরা সকলেই জানো। পরে দেখো, প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। প্রস্তাবনা অর্থাৎ সংবিধানের প্রথমেই যে মুখবন্ধ মতো একটা জিনিস থাকে, যাকে বলা হয় প্রস্তাবনা। এই প্রস্তাবনাটি হলো সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা, অর্থাৎ এই প্রস্তাবনা থেকে আমাদের সংবিধান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপরে দেখো, সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দের সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। তাহলে আমাদের ভারতবর্ষে প্রথমে 3টি আদর্শ নেওয়া হয়েছিল, সেটা হলো সার্বভৌম, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র। এই 3টি প্রস্তাবনার মূল প্রস্তাবনাই ছিল সংবিধানের। পরবর্তীতে দেখো, 1976 সালে এই সংবিধানের প্রস্তাবনায় আরও 2টি আদর্শ যুক্ত হয়, সেই দুটি হলো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এরপরে তাহলে হয়ে গেল আমাদের 5টি আদর্শ, যেটি হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। তাহলে প্রস্তাবনায় আমাদের ভারতবর্ষকে কি বলা হয়েছে? প্রস্তাবনায় আমাদের ভারতবর্ষকে বলা হয়েছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। খুব ভালোভাবে মনে রাখবে। পরে দেখো, সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র আভ্যন্তরীণ
ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অর্থাৎ আমাদের ভারতবর্ষ যে স্বাধীন এবং সার্বভৌম, এই সার্বভৌম বলতে বোঝায় যে ভারতবর্ষ আভ্যন্তরীণ অর্থাৎ নিজের ভেতরের বিষয় এবং বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থাৎ বিদেশের সঙ্গে ভারতবর্ষ কী সম্পর্ক রাখবে, কীভাবে চলবে, সমস্ত কিছুই নিজেই সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ বা অনুরোধ মানতে বাধ্য নয়। পরে দেখো, সমাজতন্ত্র বলতে সাধারণত উৎপাদনের উপকরণগুলির ওপর রাষ্ট্র তথা সমাজের মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। পরে দেখো, ধর্মনিরপেক্ষ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মনিরপেক্ষটা খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। তাহলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে ভারতবর্ষে তো অনেক ধর্ম রয়েছে। হ্যাঁ, অনেক ধর্মই রয়েছে, তাই বলছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। অর্থাৎ রাষ্ট্র বিশেষ কোনো ধর্ম নিজে মেনে চলবে না বা কারো ওপর কোনো ধর্মকে জোর করে চাপিয়ে দিতে পারবে না, বা কোনো ধর্মীয় ব্যক্তির তার ধর্ম মান্য করা থেকে বিরত রাখতে পারবে না। প্রত্যেক ধর্মই ভারতবর্ষের কাছে সমান এবং প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তি নিজ নিজ মতাদর্শ অনুযায়ী নিজ নিজ বিশ্বাস মতো নিজের ধর্মাচরণ করতে পারবে। পরে দেখো, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে গণতন্ত্র বলতে বোঝানো হয়েছে যে প্রাপ্তবয়স্ক হলেই সে ভোট দিয়ে ভারতের নাগরিক হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র ও প্রদেশগুলি আইনসভায় এবং বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। এরপরে দেখো, সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র বলতে বোঝায় ভারতের শাসন ব্যবস্থার বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি। তোমরা সকলেই জানো যে আমাদের ভারতবর্ষে কোনো রাজা বা রানীর শাসন নেই এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থা সব শীর্ষে অর্থাৎ সব উপরে রয়েছেন রাষ্ট্রপতি। তিনিও ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। তোমরা প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভোট দিতে দেখেছো, কিন্তু কখনো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট দিতে দেখোনি। কিন্তু রাষ্ট্রপতি ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে থাকেন। সেই ভোটগুলি হলো পরোক্ষ, অর্থাৎ প্রত্যক্ষভাবে নয়, রাষ্ট্রপতি নির্বাচন করা হয় পরোক্ষ ভোটের দ্বারা। সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক ভারতীয় জনগণ। সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক ভারতীয় জনগণ, সেজন্য ভারতীয় সংবিধান সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের ভারতবর্ষের শাসনতন্ত্রের উৎসকে জনগণ এবং রক্ষকও জনগণ, সেই জন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে চলো, যেটুকু পড়া হলো সেই সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন, সকলেই জানো। ভারতবর্ষ কবে স্বাধীন হয়? এর সঠিক উত্তর কি? 1947 সালের 15ই আগস্ট। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানটি গণপরিষদে কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধানটি গণপরিষদে কবে গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তর হলো 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন দেখো, ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারতবর্ষের সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানে ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্ম আচরণ করতে পারবে স্বাধীনভাবে। অর্থাৎ একজন হিন্দু ধর্মের মানুষ, সে তার হিন্দু ধর্মের যে সমস্ত আচার আচরণগুলি আছে সেগুলি সে স্বাধীনভাবে মানতে পারবে। একজন বৌদ্ধ ধর্মের মানুষ, সে তার নিজস্ব ধর্মীয় আচার আচরণগুলি মানতে পারবে, সেখানে কেউ তাকে বাধা দিতে পারবে না যে না, তুমি এগুলি করতে পারবে না। এটাই হলো স্বাধীনভাবে ধর্মাচরণ। একজন মুসলিম ব্যক্তি, তিনি তার স্বাধীনভাবে নিজের ধর্মাচরণ করতে পারবে, রোজা করতে পারবে, নামাজ পড়তে পারবে, সেখানে বাধা দেওয়ার মতো রাষ্ট্রের ক্ষমতা নেই। এটাই হলো যে রাষ্ট্রের কখনোই কাউকে বাধা দিতে পারবে না, এবং রাষ্ট্রের নিজেরও কোনো নির্দিষ্ট ধর্ম নেই যে রাষ্ট্র সেই ধর্মটিকে প্রত্যেক ব্যক্তিকে পালন করাতে বাধ্য করতে পারে। তাই বলা হয়েছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, কোনো ধর্মের প্রতি রাষ্ট্রের বিরোধিতাও নেই। পরের প্রশ্ন দেখো, সাধারণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে?
সাধারণতন্ত্র বলতে বোঝায় ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর স্থান নেই। দেখো এখানে বলা হচ্ছে বংশানুক্রমিক। ক্রমিক বলতে বোঝায় যে প্রথমে দেখা গেল যে বাবা রাজা ছিলেন, তারপরে তার পুত্র রাজা হচ্ছেন, তারপরে তার পুত্র রাজা হচ্ছেন, এগুলি হলো বংশানুক্রমিক। এরকম ভারতবর্ষে কোনো বংশানুক্রমিক রাজা বা রানীর অস্তিত্ব নেই। ভারতবর্ষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব কিছুই নির্বাচিত হয় জনগণের ভোটের দ্বারা। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, তিনিও ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী শাসনতন্ত্রের উৎস ও রক্ষক ভারতীয় জনগণ। আমরা ভারতবাসী এবং ভারতের জনগণই শাসনতন্ত্রের উৎস এবং রক্ষক, সেজন্য ভারতের সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই তোমরা একটি লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।